হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প অথ নিমন্ত্রণ ভোজন। পিস্তুত ভাই ফুচুদার সবই ভালো, কেবল নেমন্তন্নের নাম শুনলেই তাঁর আর মাথাটা ঠিক থাকে না। দিব্যি আছেন ভদ্রলোক, খাচ্ছেন দাচ্ছেন বাঁশি বাজাচ্ছেন, কোনো ঝামেলা নেই। এমন সময় হঠাৎ শুনতে পেলেন রাঘব মুখুজ্জের বাপের শ্রাদ্ধে নেমন্তন্ন করে গেছে। সঙ্গে সঙ্গে ফুচুদার ভাবান্তর। দুদিন আগে থেকে খাওয়া কমিয়ে দিলেন, তারপর শুরু করে দিলেন ডন আর বৈঠকি। শরীর ভালো করা চাই, খিদেটাকে জাগিয়ে তোলা যায়। লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করে আনা যায় ততই লাভ। বর্ণনাটা শুনে মনে হতে পারে লোকটা ইয়া তাগড়া জোয়ান, বুকের ছাতি বুঝি 52 ইঞ্চি। কিন্তু ভুল, একদম ভুল। আমি শ্রীমান প্যালারাম বানুর্যে পালা জ্বরে ভুগি। বাসক পাতার রস আর চিরতা খেয়ে প্রাণটাকে ধরে রেখেছি। সুতরাং যারা আমাকে দেখনি তারাও নিশ্চয়ই বুঝতে পারছো আমার চেহারাটা কী রকমের। কিন্তু বললে বিশ্বাস করবে না, সেই আমি স্বয়ং শ্রীমান প্যালারাম ল্যাং মেরে ফুচুদাকে চিটপটাং করে দিতে পারি। অর্থাৎ ফুচুদা রোগা, একেবারে প্যাকাটির মতো ঝাঁকড়া চুলওয়ালা, মাথাটি দেখতে একটা খেজুর গাছের আগার মতো, আর পিলেতে ঠাসা পেটটা দেখলে মনে হয় কোনো দিন সেটা বেলুন হয়ে ভদ্রলোককে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। এই তো চেহারা, কিন্তু আহারের ক্ষমতাটি অসাধারণ। অত বড় পিলের সাম্রাজ্য পেটে নিয়ে লোকটা লুচি মন্ডাগুলো যে কোথায় রাখে, এ একটা গুরুতর ভাবনার বিষয়। ক্লাসে অঙ্কের পরীক্ষায় আমি প্রায়ই গোল্লা খাই, তবু অনেক চিন্তা করে আমার মনে হয়েছে ফুচুদার পেটের পরিধি নির্ধারণ করার চাইতে স্কোয়ার রুটের অঙ্ক কষাও সোজা। এই ভদ্রলোকের পাল্লায় পড়ে একবার একটি নিমন্ত্রণ রক্ষা করেছিলাম। জীবনে অনেক দুঃখই ভুলেছি, এমনকি গত বছর খেলার কাটা ঘুড়ির পেছনে ছোটবার সময় একটা নেড়ি কুকুর যে আমার বড় সাধের নতুন অ্যালবার্ট বুটজোড়া আমসত্ত্ব ভেবে চিবিয়ে খেয়েছিল তা পর্যন্ত ভুলে যেতে রাজি আছি। কিন্তু ফুচুদার সঙ্গে নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে যে সাংঘাতিক দাগা পেয়েছিলাম, মরে গেলেও সে আমি ভুলব না। থাকি মফস্বল শহর দিনাজপুরে, পড়ি জেলা স্কুলে। এমন সময় আমাদের দুই ভাইয়ের পৈতে হলো। আমি প্যালা আর মেজদা ন্যালা কানে বেলকাঁটার ফুটো নিয়ে নাক টিপে প্রাণায়াম করি আর পঞ্জিকা খুলে খুলে খুঁজি কবে সায়ন সন্ধ্যা নাস্তি। তোমাদের ভেতরে যাদের পৈতে হয়েছে তারা নিশ্চয়ই জানো যে এই সময়ে ব্রাহ্মণ বটুদের দামটা কী রকম বেড়ে যায়। পাড়ার বুড়িদের যত ফলদানের ব্রত, সে তো আমাদের বাঁধা। 12 জন ব্রাহ্মণ ভোজনেও আমাদের ডাক পড়বেই। বেশ সুখেই ছিলাম, সন্দেহ কি। আমাদের এক আত্মীয় আছেন, নাম শ্যামানন্দ চৌধুরী, থাকেন দিনাজপুরের পরের স্টেশন বিরলে। সেখানে যেন তার একটা কি ব্যবসা আছে। হঠাৎ শ্যামানন্দ বাবুর শখ হলো তিনি তাঁর বাবার বাৎসরিক শ্রাদ্ধে জনকয়েক ব্রাহ্মণ ভোজন করাবেন। বিরল জায়গাটি ছোট, একটি বাজার, খানকয়েক দোকান, একটি থানা। অনেক কুড়িয়ে বাড়িয়েও 9 জনের বেশি ব্রাহ্মণের সন্ধান সেখানে পাওয়া গেল না। সুতরাং শ্যামানন্দ বাবু দিনাজপুরে এলেন বাকি 3 জন ব্রাহ্মণের খোঁজে। আর জোগাড় করলেন কাকে কাকে বলো তো? আমি প্যালা, মেজদা ন্যালা আর পিস্তুত ভাই ফুচুদাকে।
সেদিন বিকেলেই দেখলাম উঠোনে দাঁড়িয়ে ফুচুদা প্রাণপণে মুগুর ভাজছেন। সে একখানা দেখবার মতো জিনিস। পাড়ার যত কাক সেদিন সে ব্যাপার দেখে কা কা করে মাইল তিনেক দূরে পালিয়ে গেল। বেগুন খেতে বাঁশের মাথায় কেলে হাঁড়ি দেখলেও তাদের অত ভয় করে না। পরদিন সকাল থেকেই নামলো মুষলধারে বৃষ্টি। সারা বছরেও বোধ হয় কোনোদিন এমন বেখাপ্পা বৃষ্টি নামেনি। আকাশের চৌবাচ্চাটা কি করে সেদিন ফুটো হয়ে গিয়েছিল কে জানে। হরহর করে জল যে পড়তে লাগলো তার আর বিরাম নেই। আর অবস্থা দেখে ফুচুদার চোখ দিয়েও অমনি করে বর্ষা নামবার উপক্রম। আহাহা, বিরলের কই মাছ বিখ্যাত, তার 3টেতে সের হয়। তাছাড়া আগের দিন বিকেলে শ্যামানন্দবাবু দিনাজপুর থেকে যে পরিমাণ বাজার করে নিয়ে গেছেন তাতে ওখানে যে দস্তুর মতো একটা রাত সুযোগ্যের আয়োজন করেছেন তাতেও সন্দেহ নেই। কিন্তু যা বৃষ্টি, স্টেশনে যাওয়া তো দূরের কথা, বাড়ি থেকে বেরোনোও অসম্ভব। শুধু ফুচুদা কেন, আমাদের মনটাও খারাপ হয়ে গেল। 10টার ট্রেনে আমাদের যাওয়ার কথা। 9টা বাজতে না বাজতেই ফুচুদা ছটফট করতে লাগলেন। ইচ্ছেটা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়বেন। আর থাকতে না পেরে ফুচুদা দরবার করতে গেলেন বাবার কাছে। মামা, ট্রেনের সময় তো হলো। বাবা ভয়ানক রাশভারী লোক। ছুটির দিন বসে বসে পড়েন ওটা ফিলোসফির বই। আর সেই সময় কেউ বিরক্ত করলে ভয়ঙ্কর চটে যান। ফুচুদার কথা শুনে তিনি বই থেকে মুখ তুললেন, চশমাটা নামিয়ে আনলেন নাকের একেবারে ডগাটিতে। শান্তভাবে প্রশ্ন করলেন, তাতে কি হয়েছে? বিরল তো যেতেই হয়, বাবা বললেন। ব্রাহ্মণ ভোজনের ব্যাপার, গেলে ভদ্রলোকের। মুখের কথাটা লুফে নিয়ে বাবা বললেন, ভদ্রলোকের স্বর্গত বাপের গলায় পিণ্ডি সিঁধবে না, এই তো? তার নাই সিঁধল। এই বাদলার দিনে একবেলা উপোস করে থাকলেও তার ক্ষতি হবে না। ভেবেছ এই বৃষ্টির ভেতরে আমি তোমাদের বেরোতে দেব? তারপর ভিজে 3জনের নিমোনিয়া হলে ডাক্তারের করি গুনবে কে? যাও এখন ঘরে বসে লজিক পড়োগে, বিকেলে আমি পরীক্ষা নেব। হাঁড়ির মতো মুখ করে ফুচুদা পালিয়ে এলেন। ছোট বোন আনি অত্যন্ত ফাজিল, বললে, ফুচুদা, একটা কোলা ব্যাং মেরে উঠোনে চিৎ করে রাখো, এখনই বৃষ্টি ধরে যাবে। ফুচুদা দাঁত খিচিয়ে বললেন, যা যা। কিন্তু কপাল ভালো, হঠাৎ ঝাঁ করে বৃষ্টিটা থেমে গেল। আর কথাবার্তা নেই। ফুচুদা আমাদের 2 ভাইকে বগলদাবা করে সোজা ছুট দিলেন স্টেশনের দিকে। 10টার ট্রেনটা আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে। আরও আধ ঘন্টা পরে 11টার গাড়ি পাওয়া গেল। আত্মপ্রসাদের হাসি শেষে ফুচুদা বললেন, দেখলি তো ট্রেনটা কিরকম পেয়ে গেলাম। আরে শাস্ত্রে কি বলে জানিস? ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ যে অবহেলা করে তাকে 64,000 রৌরব আর কুম্ভীপাক নরকে বাস করতে হয়। আমরা জিজ্ঞাসা করলাম, কোন শাস্ত্রে আছে ফুচুদা? ফুচুদা গম্ভীর হয়ে বললেন, পেঠার্থ সংহিতায় লিখেছেন অগস্ত্যমুনি, দুনিয়ার সেরা পেটুক। এক চুমুকে সমুদ্রটাকেই জলপান করে ফেলেছিলেন। ট্রেনটা সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে, এমন সময় আবার বৃষ্টি। ফুচুদা বললেন, তা হোক, খায়েঙ্গা ইয়া মারেঙ্গা। সাইক্লোন হলেও আজ কেউ আর ঠেকাতে পারবে না। আহাহা, বিরলের কই আর রাধিকাপুরের চমচম একখানা মণিকাঞ্চন যোগ যা হবে না। উস উস করে জিভে জল টেনে নিয়ে 5 খাই গলায় ফুচুদা বিকট রাগিনী ধরলেন, যদি কুমড়োর মতো চালে ধরে রত,
পান্তুয়া শত শত, আর ধানের মতন হতো মিহিদানা বুদিয়া বুটের মতো, আমি গোলা ভরে তুলে রাখতাম গো। 10-12 মিনিটের পথ। বিরল স্টেশনে এসে যখন আমরা নামলাম, তখন প্রবল বৃষ্টিতে চারিদিকের কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। মোটা মোটা ধারায় অশ্রান্তভাবে জল পড়ছে, আর বৃষ্টির রেণু যেন ঘন কুয়াশার মতো আকাশ বাতাস মাঠ ঘাটকে ঢেকে ফেলেছে। কোনোখানে জনপ্রাণীর চিহ্ন নেই। সঙ্গে ছাতা ছিল, কিন্তু সে বৃষ্টি কি আর ছাতায় বাগ মানবার পাত্র? রাস্তাও কম নয়, স্টেশন থেকে প্রায় 1 মাইলের ধাক্কা। আমরা বললাম, ফুচুদা, যা বৃষ্টি, একটু স্টেশনে দাঁড়িয়ে গেলে হয় না? ফুচুদা বললেন, বৃষ্টি? বৃষ্টি তো হয়েছে কি? বর্ষাকালে আকাশ থেকে জল পড়বে না তো পাকা তাল পড়বে নাকি? চল চল। এমনিতেই দেরি হয়ে গেছে, আর দেরি করে গেলে বাকি 9টা বামুনে সব কটা কই মাছ আর সবগুলো চমচম বেমালুম মেরে দেবে। খানিকটা ঝোল আর খানিকটা রস ছাড়া আর কিছুই জুটবে না তাহলে। নে, বেরিয়ে পড়। গায়ে একটু জলের ছিটে না লাগতেই ছাগলের মতো ঘরের দাওয়া খুঁজে বেড়াস। জীবনে কি করে উন্নতি করবি? তা বটে, জীবনে উন্নতি করাটা খুবই দরকার বলে শুনেছি, কিন্তু এমন প্রাণান্তিক নেমন্ত্রণ না খেলে যে উন্নতি হতে পারে না, এ কথা কখনো শুনিনি। তবু বেরোতেই হলো। ফুচুদা বললেন, দুর্গা দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী। কিন্তু বৃষ্টির শব্দে দেবী বোধ হয় ফুচুদার কথা ভালো করে শুনতে পাননি। দুর্গতি নাশিনী না শুনে শুনেছিলেন বোধহয় দুর্গতি দায়িনী। তাই পরমানন্দে দুর্গা আমাদের দুর্গতি শুরু করে দিলেন। রেল লাইনের পাশ দিয়ে কাঁচা রাস্তা। বর্ষায় তার যা শ্রী হয়েছে, ভাষায় তা বর্ণনা সম্ভব নয়। হাঁটু প্রমাণ কাদার তলায় জুতো চালান হয়ে যেতে লাগলো। পা উঠে এলো, জুতো এলো না। কাদা হাতড়ে হাতড়ে যেমন করে লোক জিওল মাছ ধরে, তেমনি করে আমরা জুতো উদ্ধার করতে লেগে গেলাম। বৃষ্টি পড়ছে সমানে, ছাতার ভেতর দিয়ে জল চুঁয়ে পড়ছে। মাঝে মাঝে দমকা হাওয়া আসছে। কই মাছের সঙ্গে চমচমের মতো মণিকাঞ্চন যোগ হয়েছে। জামা কাপড়ের 1/2 ইঞ্চিও শুকনো নেই। ঠান্ডা হাওয়ায় আর বৃষ্টির জলে আমরা হি 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 করে কাঁপছি। ফুচুদা বুক ঠুকে পড়লেন, ইসমে কিয়া হ্যায়, ধৈর্য চাই বুঝলি, ধৈর্য চাই। দেখ বিদ্যাসাগর মশাই। নীতিমূলক গল্পটা শেষ হওয়ার আগেই ফুচুদার আর্তনাদ উঠল, আরে আহা! দমকা হাওয়ায় ফুচুদার ছাতাটা বেমালুম উল্টে গেছে। আরে মোলু, প্রাণপণে ছাতার চাপ দিয়ে ঠিক করতে গিয়েই মটমট দুটো শিকের গয়া প্রাপ্তি। ধ্যাত, তার যাত্রাটাই খারাপ। এতক্ষণে ফুচুদার স্বীকারোক্তি, কিন্তু দম্বার লোক নন তিনি। বললেন, তা হোক, খাওয়াটা ভালোই হবে, কি বলিস? বিরলের কই আর রাধিকাপুরের চম। কিন্তু বাকি চমটা বলার আগেই দম, একেবারে আলুর দম। ফুচুদা কাদায় ভূত হয়ে গাত্রোত্থান করতে না করতেই আবার অধঃপতন। এঁটেল মাটিতে পা আর দাঁড়ায় না। দৃশ্যটা উপভোগ করব কি? ততক্ষণে 2 ভাই, আমি, প্যালা আর মেজদা ন্যালা, দুজনেই আছাড় খেয়ে পড়েছি। 5 মিনিট ধস্তাধস্তির পরে 3জনে উঠে যখন দাঁড়াতে পারলাম, তখন কেউ কাউকে চেনা তো দূরের কথা, নিজেরাই নিজেদের চিনতে পারছি না। একটু আগেই প্যালারাম ছিলাম, তাতে সন্দেহ নেই, কিন্তু এখন আমি কে? কাদায় যা অবস্থা হয়েছে, তাতে তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন আমিও হতে পারি, মেজদা ন্যালাও হতে পারি, এমনকি ফুচুদা হওয়াও আশ্চর্য নয় বোধ হয়। নিজের নিজত্ব সম্বন্ধে সজাগ হওয়ার আগেই আবার পতন, আবার উত্থান, পুনরায় পতন। কখনো পরপর 3জন, কখনো একসঙ্গে 2জন, কখনো বা 3জনেই একসঙ্গে।
পতন অভ্যুদয়ের সে কি বিচিত্র লীলা! আঘাত খেতে খেতে এখন আর ব্যথা পাচ্ছি না। আছাড় খাওয়াটা যেন নেশার মতো ধরেছে আমাদের। কারো মুখে আর কোনো কথা নেই। পড়ছি, উঠছি, আবার পড়ছি, যেন জীবনে আছাড় খাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। খানিক পরে পায়ের নিচে আবার শক্ত জমি পাওয়া গেল, আর মুখ খুলল ফুচুদার। আর মুখ দেখে আজ বেরিয়েছিলাম রে, একেবারে ত্রিভুবন দেখিয়ে দিলে। আচ্ছা, এসো তুলব। কই, কথাটা শেষ হলো না। সঙ্গে সঙ্গে যেন ভোজবাজি, ধপাস ঝুপ করে একটা শব্দ, আর ফুচুদা ভ্যানিশ। আমি, পেলা, মেজদা, নালা, আমরা দুই ভাই নিজেদের চোখে বিশ্বাস করতে পারলাম না। সত্যি ফুচুদা নেই, কোথাও নেই। রাস্তার পাশে একটা ছোট নালা দিয়ে বর্ষার জল যাচ্ছে, শুধু তার ওপরে একটা ছাতার বাঁট দেখা যাচ্ছে। আর স্থলে জলে অন্তরিক্ষে কোথাও নেই। ফুচুদা একেবারে হাওয়া। ভুতুরে কাণ্ড নাকি? আমরা দুই ভাই প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, ও ফুচুদা! নালার জলে বিরাট আলোড়ন। ওরে বাবা, কুমির উঠছে নাকি? না, ভয় নেই, কুমির নয়। ফুচুদা উঠে এলেন। বৃষ্টির জলে যেটুকু বাকি ছিল নালার জল, তা শেষ করে দিয়েছে। গা ভোজাই পাঁক, ঘাড়ে মাথায় এক রাশ পচা পাতা, নাকে মুখে ব্যাঙাচি নৃত্য। ফুচুদার সে কি রূপ খুলেছে, মরি মরি। ফুচুদা হাঁপাতে হাঁপাতে বললেন, এক পাটি জুতো গেল। অনেক ডুবে ডুবে খুঁজলাম, বেটাকে কোথাও পাওয়া গেল না। না, কপালটাই খারাপ। তবু সব পথের শেষ আছে, আমাদেরও শেষ হলো। নেমন্তন্ন বাড়িতে যখন পৌঁছলাম, তখন আমাদের দেখে শ্যামানন্দবাবু আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ! এ কি হয়েছে? এসো, জামা কাপড় ছেড়ে এক্ষুনি ফেলো দেখি। তোমরা ভাবছো এত দুঃখের পরে খাওয়াটা বোধহয় ভালোই জমল, কিন্তু হায় রে, তাহলে কি আর এ গল্প লেখবার দরকার ছিল? দুর্গা দুর্গতি দায়নি কি কুক্ষণেই যে ফুচুদার প্রার্থনায় কর্ণপাত করেছিলেন, এ যাত্রাও তিনি আমাদের ভুলবেন না। কই মাছের গামলাটা সবে আমাদের বারান্দা দিয়ে আসছে, আর সেই দিকে তাকিয়ে জল জল করে উঠছে ফুচুদার চোখ। এমন সময় আরো দূরে মার মার মার, শ্যামানন্দবাবু চেঁচিয়ে উঠেছেন, কিন্তু তার আগেই যা হওয়ার তা হয়ে গেছে। কোত্থেকে একটা ঘিয়ে ভাজা কুত্তা তরাক করে লাফিয়ে পড়েছে বারান্দায়। নতুন ব্রাহ্মণ, সবে পইতে হয়েছে। সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে আমরা উঠে পড়লাম। খাওয়ার পর্ব ওখানেই ইতি। কই মাছের গামলা আবার অন্যদিকে ফিরে গেল। শ্যামানন্দবাবু হায় হায় করতে লাগলেন, কিন্তু ফুচুদার বুকে যে আগুন জ্বলছে, তাকে নেভাবে কে?